তাহলে আজকে আমরা হচ্ছে এই 26 ধারা থেকে পড়া শুরু করব। 26 ধারায় আমাদের আগের যেটা বলছে নারী শিশু নির্যাতন দমন আইনের 26 ধারা, আমরা আগের কথাটা একটু বলে আসি। আমাদের যে এই 2025 সালের সংশোধনী অধ্যাদেশ, সেই অধ্যাদেশের আগে এখানে লেখা আছে যে প্রত্যেক জেলা সদরে একটি ট্রাইব্যুনাল থাকবে। অবশ্যই আপনারা দেখবেন যে জেলা সদরে একটা ট্রাইব্যুনাল আছে, নাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তারপরে যে জেলা শহর ওই জেলা কমা দিয়ে ওই জেলার নাম লেখা থাকে। যেমন মনে করেন বরিশাল জেলা, তার লেখা থাকবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কমা দিয়ে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঢাকা, এরকম ঠিক আছে, গাজীপুর, নরসিংদী, এরকম জেলার নাম লেখা থাকবে, সেটা বলছে। তাহলে প্রত্যেক সদরে একটা করে এই যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থাকবে। আর হচ্ছে জেলা জজ ও দায়রা জজ বিচারক হিসেবে নিযুক্ত থাকবেন। যে বিচারক হিসেবে নিযুক্ত থাকবে হচ্ছে জেলা জজ এবং দায়রা জজ। জেলা জজ ও দায়রা জজ যে সে নিযুক্ত থাকবে, এটা বলা হয়েছে। আর বলছে যে এই এতটুকু আমাদের সর্বশেষ যে আগের যে যা ছিল বইতে, আগের বইতে এতটুকু লেখা আছে। আমরা যদি একটু সংশোধনীতে দেখি, এই সংশোধনীতে বলছে আপনার 26-এর সংশোধনীতে বলছে যে যথাক্রমে এখানে অতিরিক্ত জেলা জজও থাকতে পারবে। ঠিক আছে, আপনার আগের বইতে ছিল যে জেলা জজ আর হচ্ছে দায়রা জজ, আর এখানে শুধু এতটুকু সংশোধন করছে যে অতিরিক্ত জেলা জজ বা অতিরিক্ত দায়রা জজ এবং জেলা অতিরিক্ত জেলা জজ ও দায়রা জজ শব্দটিও প্রতিস্থাপিত হইবে। মানে আপনার যে জায়গায় ছিল শুধু জেলা জজ ও দায়রা জজ, সে জায়গায় আরো দুইজনকে যোগ করছে যে তারা যদি অনুপস্থিত থাকে বা তাদের পরিবর্তে কি থাকতে পারবে, অতিরিক্ত জেলা জজ আর ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ ও দায়রা জজ এই শব্দ দ্বারা প্রতিস্থাপিত করছে। এটা গেল 26-এর একটা উপধারায়। এরপর আমরা যদি 26-এর ক একটা উপধারা যোগ করছে, এই ধারাটা হচ্ছে নতুন যোগ করছে যে 26-এর ক। এই 26-এর কতে বলা হয়েছে আপনাদের যে সরকার এই আইনের অধীন শিশু ধর্ষণ সংক্রান্ত অপরাধের বিচার নিমিত্তে প্রত্যেক জেলায় বা মহানগর এলাকায় একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। 26-এর কতে বলছে যদি প্রয়োজন হয় সরকার, তাহলে এই আইনের অধীনে যে শিশু ধর্ষণ সংক্রান্ত অপরাধ থাকবে, সেই অপরাধের বিচারের নিমিত্তে প্রত্যেক জেলায় বা মহানগর এলাকায় এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। ঠিক আছে, এটা বলা হয়েছে। এবং হচ্ছে এইরূপ ট্রাইব্যুনাল শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল নামে পরিচিত হবে। দেখেন এখানে একটা কথা বলছে যে আপনি এর আগে নারী শিশু নির্যাতন দমন ও ট্রাইব্যুনাল ছিল, এখন সরকার বলছে যে যদি এই 26-এর ক উপধারা মোতাবেক যদি চায় যে সরকার প্রত্যেকটা জেলায় এক বা একাধিক যে শুধু শিশু দর্শন, যদি শিশু দর্শনের জন্য আলাদা বিচার করতে চায়, সেক্ষেত্রে আলাদা আর একটা ট্রাইব্যুনাল বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে, এইটুকুই বলা হয়েছে। এবং সেটার নাম দেওয়া হবে শিশু দর্শন অপরাধ দমন ট্রাইব্যুনাল, শিশু দর্শন অপরাধ দমন ট্রাইব্যুনাল, এটা বলছে। এখন তাহলে এখানে বিচারক হিসেবে কি থাকবে? এখানে বিচারক হিসেবে থাকবে 2 নাম্বার, তাহলে কয়ের একে গেল এটা, যে আপনার 26-এর কয়ের এক গেছে এটা, এবং 26-এর কয়ের দুই, দুইতে বলছে একজন বিচারকের সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হতে হবে। সেক্ষেত্রে সরকার জেলা ও দায়রা জজগণের মধ্যে হইতে ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত করবেন। তাহলে এই যে 26-এর কয়ের একে যে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেখানে ওই যে জেলা জজ বা দায়রা জজগণের মধ্যে হইতে একজনকে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিযুক্ত করা হইবে, এটা বলা হয়েছে। এটা বলা হয়েছে 26-এর কয়ের দুইতে। এরপর 26-এর কয়ের তিনে বলা হয়েছে সরকার প্রয়োজন বোধে কোনো জেলা বা দায়রা জজকে তাহার দায়িত্বের অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত করতে পারবে। যে সরকার যদি প্রয়োজন বোধ মনে করে যে কোনো জেলা জজ বা দায়রা জজকে তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই যে শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল আছে সেখানে বিচারক হিসেবে নিযুক্ত করতে পারবে, এটা বলছে 26-এর কয়ের তিনে। এরপরে আছে 26-এর কয়ের চার, 26-এর কয়ের চাইতে আছে যে জেলা ও দায়রা জজ বলিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ অন্তর্ভুক্ত হইবে। যে আপনার এই জেলা ও দায়রা জজ যেখানে বলিতে বুঝাইবে এই আইনে, সেখানে এই জেলা ও দায়রা জজের পরিবর্তে অতিরিক্ত জেলা ও দায়রা জজকেও বুঝাইবে, এটা বলা হয়েছে। অর্থাৎ তারাও বিচার করতে পারবে এই ট্রাইব্যুনালে। এরপরে 26-এর কয়ের পাঁচ একটা উপধারা আছে, পাঁচ উপধারায় বলা হয়েছে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এই আইনের অধীনে গঠিত নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্য পদ্ধতিও সহকারে অনুসরণ করবে। অর্থাৎ ওই যে শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেখানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে কার্যপদ্ধতি আছে, যেভাবে সবকিছু প্রসিডিউর মেনটেন করা হয়, সেই পদ্ধতি অনুসরণ করিবে, এটা বলছে। আর হচ্ছে 26-এর ছয়তে বলছে ট্রাইব্যুনাল গঠিত না হওয়া পর্যন্ত এই ধারা 26-এর অনুযায়ী
যে গঠিত ট্রাইব্যুনালে উল্লিখিত ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করতে পারবে। মানে যদি শিশু দর্শন অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা না হয়, সেক্ষেত্রে ওই যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, তারাই এই দায়িত্ব পালন করতে পারবে, এটা বলা হয়েছে। তাহলে এই ছিল আমাদের 26-এর সংশোধনী, 26-এর। তাহলে আমাদের এই ছিল এখানে 26 দ্বারা। এবার যদি আমরা দেখি আমাদের 29 দ্বারায় বলছে মৃত্যুদণ্ড অনুমোদন। ঠিক আছে, মৃত্যুদণ্ড অনুমোদন এর মানে হচ্ছে এই যে আইন আছে আমরা এখানে পড়ে আসছি, যেমন পড়ছিলাম দর্শনের ক্ষেত্রে যে জায়গায় পড়ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে এই যে মৃত্যুদণ্ড যদি কাউকে প্রদান করা হয়, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যদি এখানে কাউকে মৃত্যুদণ্ড প্রদানের আদেশ প্রদান করা হয়, সেটা এই আদালত, জেলা দায়রা জজ এবং হচ্ছে জেলা জজ, এরা দিতে পারবে, আদেশ দিতে পারবে। কিন্তু কার্যকর করার ক্ষেত্রে যদি আপনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। হাইকোর্ট বিভাগের অনুমতি ছাড়া এই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। এই কথাটাই আমাদের বলা হয়েছে 29 দ্বারা। এই কথাটা বলা হয়েছে আমাদের এই যে দণ্ডবিধি, এই নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনের 29 দ্বারায় বলা হয়েছে। এটা মনে রাখতে হবে যে হচ্ছে তারা মৃত্যুদণ্ড প্রদান করতে পারবে, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। তাহলে এরপর যদি দেখি আমরা 30 দ্বারা, 30 দ্বারা কোনো প্রকার সংশোধন আনা হয় নাই। 30 দ্বারায় বলা হয়েছে অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। না সরি, 30 দ্বারায় বলা হয়েছে অপরাধের প্ররোচনা ও সহায়তার শাস্তি। যে অপরাধের যদি প্ররোচনা প্রদান করে ও সহায়তা করে, সেক্ষেত্রে তার শাস্তি কতটুকু হবে। এখানে মনে রাখতে হইবে, এতটুকু মনে রাখবেন যে যে অপরাধ করবে আর যে সহযোগিতা করবে এখানে সমান শাস্তি হবে। এই যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মনে করেন একজন ধর্ষণ করছে, এক ব্যক্তি ধর্ষণ করছে, এখন ওকে ধর্ষণ করার জন্য হচ্ছে 4 জন বন্ধু মিলে সহযোগিতা করছে। কেউ মনে করেন পাহারা দিছে, কেউ মনে করেন অন্য মানুষের আসা যাওয়াকে নিয়ন্ত্রণ করছে। যদি এটা যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে যারা সহযোগিতা করছে তাদেরও সমান সাজা হবে। এটা বলা হয়েছে আমাদের এই যে নারী শিশু নির্যাতন ও দমন আইনের 30 দ্বারায়, যে অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি, বা সহায়তার শাস্তি, যে মূল অপরাধ সংগঠনের সমান শাস্তি যেটা সেটাই প্রদান করা হবে, এটা বলা হয়েছে। এরপরে আমরা দেখব 32 দ্বারা। আমাদের 32 দ্বারায় বলা হয়েছে অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। ঠিক আছে, যে ব্যক্তি অপরাধের শিকার হবে তার মেডিকেল পরীক্ষা প্রদান করতে হবে, এবং হচ্ছে তার মেডিকেল পরীক্ষা অবশ্যই অবশ্যই সরকারি হাসপাতালে করতে হবে। এটা এখানে বলা হয়েছে। এখানে আমাদের সংশোধনী আনা হয়েছে, 2025 সালের সংশোধনী অধ্যাদেশে অনেক পরিবর্তন আনা হয়েছে। এখানে আরো একটা উপধারাও যোগ করা হয়েছে। একটা না, দুইটা উপধারা যোগ করা হয়েছে। একটা হয়েছে 32-এর ক, আর একটা হচ্ছে আপনার 32-এর খ। ঠিক আছে, একটা হচ্ছে 32-এর ক আর 32-এর খ, এখানে নিয়ে আসছে ডিএনএ টেস্ট সম্পর্কে। আমরা যদি একটু সংশোধনী থেকে পড়ি তাহলে শুনেন। সংশোধনীতে বলা হয়েছে আপনার 32-এর যে সংশোধনী, এমনি জোনাল 32-এর 1 উপধারায়, এই যে 1 উপধারায় এবং 2 উপধারায় যে সংশোধনী আছে, সেখানে সংশোধনীতে বলছে যে এই অপরাধে সংগঠিত অপরাধ অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি মেডিকেল পরীক্ষা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া সরকারি হাসপাতাল কিংবা সরকার কর্তৃক স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতালও সম্পন্ন করা যাইবে। দেখেন এখানে প্রথমে বলছে যে অবশ্যই সরকারি হাসপাতালে হবে, তারপরে বলছে যদি সরকারি হাসপাতাল না হয় সেক্ষেত্রে আপনার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া সরকার কর্তৃক অনুমোদিত বা স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতালেও এই মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা যাইবে। এবং সরকারি হাসপাতালে এই আইনের অধীনে সংগঠিত অপরাধের শিকার ব্যক্তি নিজে হাজির হইলে, কিংবা এই আইনের অধীনে যদি সংগঠিত অভিযুক্ত ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তি পুলিশ কর্তৃক উপস্থিত হয়, তাদের মেডিকেল পরীক্ষার কোনো ফি প্রদান করা হইবে না। মানে কথাটা খুবই সহজ। 32-এর 1 উপধারায় বলা হয়েছে যে যদি কেহ এই আইন অনুযায়ী ধর্ষণের শিকার হয় কোনো শিশু বা কোনো ব্যক্তি, সেক্ষেত্রে তার এই পরীক্ষার জন্য অবশ্যই সরকারি হাসপাতাল অথবা সরকার কর্তৃক নির্ধারিত সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া যে বেসরকারি স্বীকৃত হাসপাতাল আছে সেখানে পরীক্ষা করা যাবে, সম্পন্ন করা যাবে। তবে সরকারি হাসপাতালে যদি ভিকটিম সরাসরি নিজে হাজির হয় অথবা কোনো পুলিশ দ্বারা যদি হচ্ছে ওখানে হাজির করা হয়, সেক্ষেত্রে তার এই মেডিকেল পরীক্ষা বাবদ কোনো প্রকার ফি নেওয়া হবে না। এটা বলা হয়েছে, কোনো প্রকার ফি প্রদেয় হইবে না, এটা বলা হয়েছে 32-এর 1। আর 32-এর 2 দ্বারায় বলা হয়েছে যদি ব্যক্তিকে চিকিৎসার জন্য উপস্থিত করা হইলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করবেন।
অর্থাৎ যদি কাউকে যদি চিকিৎসার জন্য এখানে হাজির করা হয়, তাহলে যতই ব্যস্ততা থাকুক না কেন, যে এখানে যে উপস্থিত চিকিৎসক থাকবে, সেই চিকিৎসক, কর্তব্যরত চিকিৎসক তাহার মেডিকেল পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করবেন। এবং পরীক্ষা সম্পন্ন হইবার 72 ঘন্টার ভিতরে, এটা মনে রাখতে হইবে, 3 দিন, মানে পরীক্ষা সম্পন্ন হইবার 72 ঘন্টার মধ্যে কর্তব্যরত চিকিৎসক কি করবে, এই সংক্রান্ত যে সার্টিফিকেট প্রদান করবে, এই সার্টিফিকেটটাও বিনামূল্যে প্রদান করবে। ঠিক আছে। আর ক্ষেত্র মতে যদি যদি অনেক ক্ষেত্র মতে দেখা যায় বেশি সময় হইতে পারে, সেক্ষেত্রে পরিবারকে বা তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করিবে এইরূপ সংগঠনের বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করতে হইবে। দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে আগে সিস্টেম ছিল যে আপনার এই যে কপি, মেডিকেলের কপি, যে কপি টেস্ট করা হয় সেই কপি হচ্ছে গিয়ে আইও কে পাঠানো হতো এবং হচ্ছে কোর্টকে পাঠানো হতো, অথবা আইওর মাধ্যমে কোর্টে পাঠানো হতো, অর্থাৎ আইও কে পাঠানো হতো থানাকে, সেই থানা থেকে কোর্টে প্রেরণ করা হইতো। আর এখন এখানে একটা সংযোজন করছে যে এই যদি আপনি নিয়ে আসেন ভিকটিমকে, অথবা ভিকটিম নিজে এসে হাজির হয়, তাকে ডাক্তার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে তার অতি দ্রুত মেডিকেল পরীক্ষা করবে, এবং মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হইবে। এই মেডিকেল সার্টিফিকেট প্রয়োজনে ভিকটিমের পরিবারকে, ঠিক আছে, প্রয়োজনে পরিবারের কাছে অথবা পুলিশ অফিসারের কাছে কপি প্রদান করা যাইবে, এটা এখানে বলা হয়েছে। তাহলে এখান থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে হচ্ছে এই 32 ধারা অনুযায়ী, 32-এর 2 উপধারা অনুযায়ী বলা হয়েছে যে আপনার যদি কেউ মেডিকেল টেস্ট করায় এই যে সরকারি হসপিটালে বা বেসরকারি হসপিটালে, সেক্ষেত্রে অবশ্যই 72 ঘন্টার ভিতরে ডাক্তার রিপোর্ট প্রদান করবে। আর এই রিপোর্টের কথা এখানে বলা হয়েছে কি, রিপোর্টের কথা এখানে বলা হয়েছে যে ক্ষেত্র মতে যে অপরাধী যে শিকার অর্থাৎ ভিকটিম, সেই ভিকটিম ব্যক্তিকে বা তার পরিবারকে, ক্ষেত্রমতে তার পরিবারকে বা তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করিবেন, এবং এই অপরাধ সংগঠনের বিষয়টি অবশ্যই থানাকে অবহিত করবেন। দেখেন, এখন এখানে কথা হলো, স্যার এই বিষয়টা কি এমন হলো, আমি কথা বুঝলাম না। এই কথাটা না বুঝলে আমি সহজে বুঝাই বলি, এই বিষয়টা হলো যদি এমন হয় যে সরাসরি সে ধর্ষণের শিকার হইয়া থানায় কোনো প্রকার অভিযোগ না করে, মামলা না করে সে চলে আসছে হসপিটালে, সেক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষেরও দায় বর্তায়, তারা থানাকে অবহিত করবে, এই কথাটুকু এখানে বলে দিছে। এরপর যদি আমরা দেখি 32-এর ক, 32-এর ক একটা উপধারা একদম নতুন প্রতিস্থাপন করছে। এই 32-এর ক উপধারায় বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি, অপরাধের শিকার ব্যক্তি অবশ্যই ডিএনএ টেস্ট, অর্থাৎ ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, পরীক্ষায় যদি আসে যে ডিএনএ এর ফুল মিনিং কি, অথবা ডিএনএ এর পূর্ণরূপ কি, ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডি মানে 2, অর্থাৎ দ্বিসূত্রক ডাবল হেলিক্সের কথা বলছে এখানে। আমরা যদি এর আগে একটা পড়ে আসছিলাম যে 32 দ্বারায় কিন্তু একটা কথা বলা আছে, 72 ঘন্টায় রিপোর্ট প্রদান করতে হবে, এমসিকিউতে আসলে যেন দাগাইতে পারেন। আর এখানে 32-এর পতে আইসা বলছে যে এই অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার অর্থাৎ আসামি, যে অভিযুক্তকে বলা হয় সাসপেক্ট, অভিযুক্ততে ইংরেজিতে বলা হয় সাসপেক্ট বা হচ্ছে অ্যাকিউজড, সাসপেক্ট অথবা অ্যাকিউজড। এই অ্যাকিউজড হচ্ছে ব্যক্তি অথবা হচ্ছে ভিকটিম মানে অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষা করা যাইবে, এটা বলা হয়েছে 32-এর ক। এখানে আবার 32-এর কতে আবার একটা উপধারা দিয়েছে, 32-এর ক-এর 1 দফায় দিয়েছে যে এই আইনের অধীনে অপরাধ সংগঠিত ব্যক্তি, অপরাধের শিকার ব্যক্তির দ্বারা 32-এর অধীন মেডিকেল পরীক্ষা ছাড়াও, যে আপনি 32-এ শুধু 32-এ যে পড়ে আসলেন যে মেডিকেল পরীক্ষা, এটা তো জেলা সদর হসপিটালে হয়, এই পরীক্ষা ছাড়া উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, অর্থাৎ উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনা ও পারিপার্শ্বিকতা বিবেচনার প্রয়োজন মনে করিলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ টেস্ট করতে পারবে। এবং এটা হচ্ছে 2014 সালের 10 নং আইন, এই ডিএনএ আইনটা হচ্ছে 2014 সালের 10 নং আইন। উক্ত আইনের প্রণীত বিধিমালা অনুযায়ী ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করবেন। অর্থাৎ আইও যদি মনে করেন যে ঘটনার এই মামলার পারিপার্শ্বিকতা সাপেক্ষে ডিএনএ টেস্ট করা প্রয়োজন, অর্থাৎ আইও যদি মনে করেন, সেক্ষেত্রে অবশ্যই ডিএনএ টেস্ট করতে হইবে, এটা এখানে বলা হয়েছে। আর আইও যদি এটা মনে করেন এবং সেক্ষেত্রে হচ্ছে ভিকটিমের অথবা হচ্ছে অভিযুক্তের
মতামত থাকুক বা না থাকুক অবশ্যই ডিএনএ টেস্ট করতে হইবে। এটা তাহলে 32-এর 1 উপধারায় বলা হয়েছে। একটা শর্ত দেছে যে ডিএনএ পরীক্ষা করিবার বা না করিবার ক্ষেত্রে ট্রাইব্যুনাল ক্ষেত্রময় এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন অবশ্যই আবশ্যক হইবে। অর্থাৎ আপনি যে ডিএনএ টেস্ট করাবেন সেক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে প্রার্থনা করতে হইবে, আগে আবেদন করতে হইবে যে অমুক অমুক গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং হচ্ছে অপরাধের শিকার ব্যক্তি হচ্ছে কি তাদের ডিএনএ পরীক্ষার নিমিত্তে অনুমতির জন্য আবেদন, এটা লিখলে উনি ওটার ভিতরে তো ওই যে হচ্ছে এখতিয়ার সম্পন্ন যে ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনালের সে হচ্ছে কি ওটার অনুমোদন করে দেবে, এটা বলছে। তদন্তকারী কর্মকর্তা এই অনুমোদন ক্রমে ডিএনএ পরীক্ষা না করেন, এই যে এখন যে তদন্ত এখন যে আইও আছে, আইও যদি এইটার অনুমোদন না দিয়ে যদি ডিএনএ পরীক্ষা না করে সেক্ষেত্রে তিনি উক্তরূপ পরীক্ষা না করিবার কারণ যথার্থতা ট্রাইব্যুনালে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন সম্পর্কিত তথ্য তাহার তদন্ত রূপে উল্লেখ করিবেন। তাহলে এই শর্তটা ভালো করে খেয়াল করেন, বলছে কি ডিএনএ পরীক্ষা করিবার বা না করিবার ক্ষেত্রে ট্রাইব্যুনাল ক্ষেত্রমত এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন আবশ্যক হইবে। এখতিয়ার সম্পন্ন যে ম্যাজিস্ট্রেট আছে তার অনুমোদন আবশ্যক হইবে। যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা উক্তরূপ অনুমোদন ক্রমে ডিএনএ পরীক্ষা না করেন, অর্থাৎ ডিএনএ পরীক্ষা করান না, সেক্ষেত্রে তিনি উক্তরূপ পরীক্ষা না করিবার কারণ যথার্থ ট্রাইব্যুনাল ক্ষেত্রমত এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন সম্পর্কিত তথ্য তাহার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করবেন। অর্থাৎ এই যদি এই আইনে কোনো মামলা হয় দর্শন সংক্রান্ত, সেক্ষেত্রে আপনার এই যে অপরাধের শিকার ব্যক্তি এবং হচ্ছে আপনার অভিযুক্ত ব্যক্তি উভয়ের ডিএনএ পরীক্ষা করাইতে হবে, এটা আপনার 32-এর কয়ের 1 উপধারায় বলা হয়েছে। এরপর বলছে যদি আপনার প্রয়োজন হয়, যদি আপনি না করান ডিএনএ পরীক্ষা না করান, আইও যদি মনে করে যে ডিএনএ পরীক্ষা করানো দরকার নাই, এটা কি কারণে দরকার নাই তার পারিপার্শ্বিক সবকিছু বর্ণনা করে হচ্ছে তার এই যে তদন্ত প্রতিবেদন আছে সেখানে উল্লেখ করতে হইবে, এটা বলা হয়েছে। এরপর 32-এর কয়ের দুই বলছে দর্শন সম্পর্কিত অপরাধের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা কোন কোন ডিএনএ ল্যাবে প্রেরিত হইলে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা, মানে দর্শন সংক্রান্ত যদি কোনো এই মামলার ডিএনএ পরীক্ষার জন্য কোনো ডিএনএ নমুনা কোনো ডিএনএ ল্যাবে প্রেরণ করা হয় সেক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে মানে গুরুত্ব দিয়া খুব গুরুত্বের সহিত দ্রুত সম্পন্ন করে এই ন্যূনতম সময়ের মধ্যে, মানে ন্যূনতম মানে যত দ্রুত সম্ভব এই ন্যূনতম সময়ের মধ্যে ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট সরবরাহের ব্যবস্থা করবেন। অর্থাৎ এই যে রিপোর্টটা আছে এই রিপোর্টটা তদন্তকারী কর্মকর্তা অথবা হচ্ছে ট্রাইব্যুনালের ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হইবে। ঠিক আছে, আগে এটা 2 কপি করা হইতো, আমি যতটুকু জানি সেটা বলি। এর আগে আমি যখন ছিলাম তখন এটা হচ্ছে 2 কপি করা হইতো, মেইন কপি কোর্টে পাঠানো হইতো, ফটোকপি আইওর কাছে পাঠানো হইতো। এখন বর্তমানে 1 কপি পাঠানো হয়, মেইন কপি পাঠানো হয় রেঞ্জ ডিআইজির কার্যালয় অথবা এসপিও, রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে আবার এসপি অফিসে, ওখান থেকে হচ্ছে আইও মেইন কপি কোর্টে পাঠায়, ফটোকপি নথিতে 1 কপি রাখে। তাহলে আমাদের এই ছিল 32-এর ক। আমরা যদি 32-এর খ দেখি, আমাদের 32-এর খ এটাও নতুন সংযোজন করা হয়েছে। এখানে বলা হয়েছে যে 32-এর কতে যে আপনার কিছু নিয়ম আছে সেটা সম্পর্কে বলা হয়েছে। যে 32-এর খ বলছে সাক্ষী ইত্যাদি সুরক্ষা ভাতা। ঠিক আছে, সাক্ষী যারা সাক্ষী প্রদান করবে তাদের ইত্যাদির সুরক্ষা ভাতা। বলছে কি এখানে 32-এর ক্ষয়ের আবার একটা উপধারা আছে, এখানে বলছে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে তার স্বীয় বিবেচনায় তদন্তাধীন মামলার অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তির কোন সাক্ষীকে নিরাপত্তা সুরক্ষা প্রদানে প্রয়োজনীয় আদেশ প্রদান ব্যবস্থা গ্রহণ করতে পারবে। একটা সহজ বিষয় 32-এর ক্ষয়ের 1-এ বলছে যে যদি কোনো সাক্ষী সাক্ষ্য প্রদান করতে অনীহা প্রদান করে, কারণ হচ্ছে তার ভাতা যে তার আসা যাওয়ার টাকা খরচ হবে অথবা হচ্ছে তার কোনো প্রকার থ্রেট আছে, বিপদ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে যদি সে এখতিয়ার সম্পন্ন যে ম্যাজিস্ট্রেট আছে এই ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে ওই ব্যক্তি তো সেটা তো রাগ হইয়েই বলবে যে আমি সাক্ষী দিব না, কারণ হচ্ছে আমার এইটা নাই, এটা বলবে। তাহলে এই সংক্ষুব্ধ ব্যক্তির ঠিক আছে অভিযোগের ভিত্তিতে সে কি করতে পারবে যে সুরক্ষা প্রদান করতে পারবে। ঠিক আছে, সুরক্ষা প্রদানের জন্য এবং হচ্ছে তার যে ভাতা প্রদানের জন্য আদেশ গ্রহণ এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবে ম্যাজিস্ট্রেট, এটা বলা হয়েছে 32-এর ক্ষয়ের 1। আর 32-এর ক্ষয়ের 2তে বলছে যে দায়েরকৃত মামলায় আগাত সাক্ষীদের যাতায়াত এবং সময়ের ক্ষতিপূরণ। দেখেন এখানে আবার স্পেসিফিক আইসা বইলে দিয়েছে 32-এর ক্ষয়ের 2তে বলছে যে দায়েরকৃত মামলায় আগত সাক্ষীদের যাতায়াত এবং সময়ের ক্ষতিপূরণ, তাদের যাতায়াত ভাতাও দিতে হবে এবং সময়ের ক্ষতিপূরণ বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নির্ধারণ ও প্রদান করিবার আদেশ প্রদান করিতে পারবে।
এতদুদ্দেশ্যে সরকার প্রত্যেক ট্রাইব্যুনালের অনুকূলে পৃথক অর্থ বরাদ্দ করিবে, এটা বলা হয়েছে। তাহলে এই বিষয়টা এখানে বলা হয়েছে, প্রথম বলা হয়েছে যে যদি কেহ আদালতে হাজির হয় 32-এর ক্ষয়ের এক অনুযায়ী, সেক্ষেত্রে যদি সে সংক্ষুব্ধ হয় নিরাপত্তা নিয়ে বা কোনো প্রকার যাতায়াত নিয়ে, সেক্ষেত্রে তার সুরক্ষার জন্য ম্যাজিস্ট্রেট লিখিত কোনো আদেশ প্রদান করতে এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আর ক্ষয়ের দুইতে বলা হয়েছে তার যাতায়াতের ভাতা এবং হচ্ছে তার যে দৈনিক সময়ের যে খরচ হবে সেই সময়ের যে মজুরি, এই দুইটা প্রদানের জন্য অনুমতি প্রদান করতে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিতে পারবে এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সরকার এই ট্রাইব্যুনালের অনুকূলে পৃথক অর্থ বরাদ্দ দেবে, এটা এই 25 সালের সংশোধনীতে বলা হয়েছে।